যে কোনো স্থাপত্য, যেমন কোনো ব্রিজ অথবা কোনো ইমারত বা অট্টালিকা কীভাবে নির্মিত হয়, এই সম্পর্কে কিছুটা ধারণা হয়তো আমাদের সবারই আছে। আমরা জানি প্রথমে কোনো একজন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী নির্মাণ সংক্রান্ত তার ধারণাকে, ডিজাইনকে অঙ্ক কষে কাগজে পরিকল্পনা বা প্ল্যানের আকারে পেশ করেন। তারপর পরিকল্পনা অঙ্কিত সেই কাগজটি চলে আসে একজন তত্ত্বাবধায়ক বা ওভারসিয়ারের হাতে। ওভারসিয়ার বা তত্ত্বাবধায়ক তখন সেই কাগজ দেখে ইঞ্জিনিয়ারের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন যন্ত্রপাতি ও কাঁচামাল ব্যবহার করে এবং নির্মাণ কর্মীদের সাহায্যে সম্পূর্ণ নির্মাণ কার্যটি সম্পন্ন করেন। হয়তো ভাবছেন, রাইবোজোম সংক্রান্ত ভিডিওতে আবার কেমন উদাহরণ? আসলে কোষে রাইবোজোমের প্রকৃত ভূমিকা সম্পর্কে অবগত না হয়ে রাইবোজোম সম্পর্কে আলোচনা অর্থহীন বলে আমার মনে হয়, আর তাই এই নির্মাণ প্রক্রিয়ার অবতারণা। যাই হোক, জীবদেহের বা কোষের প্রায় প্রতিটি কাজই নিয়ন্ত্রিত হয় কোনো না কোনো প্রোটিনের দ্বারা। তাই স্বাভাবিক কাজকর্ম চালিয়ে নেওয়ার জন্য প্রতিটি কোষে সবসময় প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়া চলতেই থাকে। প্রোটিন সংশ্লেষের এই প্রক্রিয়াটিকে আমরা বিজ্ঞানের ভাষায় ট্রান্সলেশন বলে থাকি। আর এই ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন সংশ্লেষের জন্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় সাইটোপ্লাজমে অবস্থিত বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড। সাইটোপ্লাজম থেকে এই কাঁচামাল অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডগুলিকে একটি একটি করে বহন করে এনে তারপর বাহিত হয়ে আসা অ্যামাইনো অ্যাসিডগুলিকে পুঁতির মালার মতো পরপর জুড়ে দিয়ে নতুন একটি প্রোটিন অণু তৈরি হয়। প্রোটিন নির্মাণের এই ট্রান্সলেশন প্রক্রিয়ায় নির্মাণ কর্মীদের মতো বা কোনো যন্ত্রের মতো অ্যামাইনো অ্যাসিডকে বহন করবার কাজটি করে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। তো বুঝলাম যে পুঁতির মালার মতো অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়ে একটি প্রোটিন অণু তৈরি হয়। কিন্তু কোষে এই প্রোটিন নির্মাণের পরিকল্পনা বা সংকেত কোথায় থাকে? থাকে কোষের জেনেটিক পদার্থ অর্থাৎ ডিএনএর মধ্যে। নির্দিষ্ট করে বলতে হয় ডিএনএর গঠনে থাকা অসংখ্য নিউক্লিওটাইডের অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন ও সাইটোসিন নামে নাইট্রোজেন বেসগুলির বিভিন্ন রকম সজ্জাক্রমের ওপর, যাদের আমরা জিন বলে থাকি। তো এটুকু জেনে আমরা বলতেই পারি যে জীবকোষের ক্ষেত্রে প্রোটিন নির্মাণের ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী হলো ডিএনএ, আর স্থাপত্য অর্থাৎ যা নির্মাণ করতে হবে তা হলো প্রোটিন। তাই যদি হয় তাহলে এক্ষেত্রে কাগজে আঁকা পরিকল্পনাটি ঠিক কী? ডিএনএর একটি সমস্যা আছে। সমস্যাটি হলো ডিএনএর মধ্যে প্রোটিন সংশ্লেষের সংকেত থাকলেও সে নিজে নিউক্লিয়াস ছেড়ে সাইটোপ্লাজমে পৌঁছে গিয়ে প্রোটিন নির্মাণ কার্য পরিচালনা করতে পারে না। সেই জন্য বিকল্প রাস্তা হিসেবে ডিএনএ কী করে? ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় নিজের একটি ছাঁচ তৈরি করে। ডিএনএর এই ছাঁচটিকে আমরা এমআরএনএ বলি। মনে রাখতে হবে, ছাঁচ সবসময় উল্টোই হয়, তাই বলা যায় ডিএনএতে প্রোটিন সংশ্লেষের জন্য অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এই 4টি নাইট্রোজেন বেসের যে সজ্জাক্রম ছিল, ট্রান্সক্রিপশনে উৎপন্ন হওয়া ছাঁচ অর্থাৎ ওই এমআরএনএতে ওই সজ্জাক্রমেরই ঠিক পরিপূরক নাইট্রোজেন বেসগুলির সজ্জাক্রম থাকবে। অর্থাৎ ডিএনএতে অ্যাডেনিন থাকলে এমআরএনএতে তার জায়গায় গুয়ানিন থাকবে, অথবা উল্টোটা, মানে ডিএনএতে গুয়ানিন থাকলে এমআরএনএতে থাকবে অ্যাডেনিন। তবে এমআরএনএতে থাইমিনের জায়গায় ইউরাসিল নামে অন্য একটি নাইট্রোজেন বেস থাকে আমরা জানি। ফলে ডিএনএতে থাইমিন থাকলে এমআরএনএতে সাইটোসিনই থাকবে, তবে ডিএনএতে থাইমিন থাকলে এমআরএনএতে থাকবে ইউরাসিল নামে ওই নাইট্রোজেন ক্ষারকটি। উদাহরণ হিসেবে বলতে পারি, ডিএনএতে নাইট্রোজেন বেসের সজ্জাক্রম যদি GCATAG এরকম হয়, তবে এমআরএনএতে ওই একই সজ্জাক্রমের পরিপূরক নিউক্লিওটাইডগুলির সজ্জাক্রমটি হবে AUGUGA। যাই হোক, ডিএনএ থেকে তৈরি হওয়া এই এমআরএনএটিকে আমরা প্রোটিন নির্মাণের সেই পরিকল্পনা বা প্ল্যান বলতেই পারি। উদাহরণটিতে আমরা দেখেছি ইঞ্জিনিয়ারের পরিকল্পনা আঁকা কাগজটি এরপর কোনো ওভারসিয়ার বা তত্ত্বাবধায়কের কাছে চলে আসে, যিনি ওই পরিকল্পনা দেখে দেখে নির্মাণ কার্যটি পরিকল্পনা করেন। ঠিক একই রকমভাবে ডিএনএর ছাঁচ অর্থাৎ এই এমআরএনএটি নিউক্লিয়াস থেকে বার হয়ে এসে অন্য কোনো একটি কোষীয় অঙ্গাণুর সাথে মিলিত হবে। ওই অঙ্গাণুটি এরপর এমআরএনএতে নাইট্রোজেন বেসগুলির সজ্জাক্রমের মধ্যে প্রোটিন সংশ্লেষের যে সংকেত থাকে সেই সংকেতের পাঠোদ্ধার করে বা ডিকোড করে। ডিকোডের সেই সংকেত অনুযায়ী টিআরএনএ একটি একটি করে অ্যামাইনো অ্যাসিড সাইটোপ্লাজম থেকে বহন করে ওই অঙ্গাণুতে আনে। ওই অঙ্গাণুটি এরপর পুঁথির মালা গাঁথার মতো অ্যামাইনো অ্যাসিডগুলিকে একটির সঙ্গে একটি যুক্ত করে নতুন প্রোটিনটি সংশ্লেষিত করবে। আমাদের আজকের আলোচ্য বিষয় রাইবোজোমই হলো সেই কোষীয় অঙ্গাণু যা প্রোটিন সংশ্লেষের ট্রান্সলেশন প্রক্রিয়াতে তদারককারী বা তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করে। তাহলে এই আলোচনা থেকে আমরা রাইবোজোমের কাজ সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে গেলাম। এবার চলুন আমরা সরাসরি রাইবোজোম নিয়ে আলোচনায় প্রবেশ করি।
রাইবোজোম এমন এক ধরনের কোষীয় অঙ্গাণু যা প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক উভয় ধরনের জীবকোষেই পাওয়া যায়, কিন্তু প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক জীবকোষে রাইবোজোমের অবস্থানের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। আমরা জানি প্রোক্যারিওটদের মধ্যে কোনো পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণুই থাকে না, তাই প্রোক্যারিওটিক কোষে রাইবোজোমগুলি স্বাভাবিকভাবেই সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়েই থাকে। কিন্তু ইউক্যারিওটিক জীবকোষে দুই রকম অবস্থাতে রাইবোজোমকে দেখতে পাওয়া যায়। কিছু কিছু রাইবোজোম থাকে ফ্রি লিভিং, অর্থাৎ স্বাধীনভাবে সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে অবস্থিত, ঠিক প্রোক্যারিওটসদের মতোই। আর ইউক্যারিওটিক কোষে কিছু রাইবোজোম থাকে মেমব্রেন বাউন্ড অবস্থায়, অর্থাৎ অন্য কোষীয় অঙ্গাণুর আবরণী পর্দার সঙ্গে যুক্ত থাকা অবস্থায়। দেখা গেছে ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের বাইরের আবরণী পর্দায় এবং কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণী পর্দায় রাইবোজোম মেমব্রেন বাউন্ড অবস্থায় থাকে। যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলির আবরণী পর্দায় রাইবোজোম যুক্ত থাকে তাদের আমরা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি। আবার ওই ইউক্যারিওটিক কোষের এই মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড, এই দুই কোষীয় অঙ্গাণুর ম্যাট্রিক্সের মধ্যেও তাদের নিজস্ব প্রোটিন সংশ্লেষণের জন্য নিজস্ব রাইবোজোম থাকতে দেখা যায়। মাইটোকন্ড্রিয়ায় অবস্থিত রাইবোজোমগুলিকে আমরা মাইটোরাইবোজোম বলে থাকি, আর প্লাস্টিডের মধ্যে থাকা রাইবোজোমগুলিকে আমরা প্লাস্টোরাইবোজোমও বলি। কোষের ছবি আঁকার সময় আমরা যে বড় বড় কালো বিন্দুগুলি আঁকি সেইগুলি হলো রাইবোজোম। প্রোক্যারিওটিক কোষ বা ইউক্যারিওটিক কোষ অথবা মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এদের মতো কোষীয় অঙ্গাণু, রাইবোজোম যেখানকারই হোক না কেন এদের সবার সাধারণ গঠন মোটামুটি একই রকমের হয়, তবে আকার আকৃতিগত দিক থেকে এরা বিভিন্ন ধরনের কোষে বিভিন্ন রকম হয়। চলুন দেখে নেওয়া যাক রাইবোজোমের সাধারণ গঠন বলতে ঠিক কি বোঝানো হয়। প্রথমেই এদের রাসায়নিক উপাদান। সমস্ত ধরনের রাইবোজোম দুই রকম রাসায়নিক উপাদান নিয়ে গঠিত হয়। উপাদানগুলি হলো রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ ও রাইবোজোমাল প্রোটিন বা আর প্রোটিন। আমরা জানি অন্যান্য আরএনএর মতো আরআরএনএও এক রকমের নিউক্লিক অ্যাসিড। এই রাইবোজোমাল আরএনএগুলি নিউক্লিয়াসের নিউক্লিওলাস অংশে থাকা ডিএনএর ট্রান্সক্রিপশনের ফলে উৎপন্ন হয়। আরআরএনএগুলি নিউক্লিওলাসের মধ্যে সংশ্লেষিত হলেও আর প্রোটিনগুলি কিন্তু নিউক্লিয়াসের বাইরে সংশ্লেষিত হয়। কোষীয় অঙ্গাণু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সংশ্লেষিত হয়। সেখান থেকে রাইবোজোমাল প্রোটিনগুলি নিউক্লিয় পর্দা ও এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণীর মধ্যে যে সংযোগ থাকে সেই পথে নিউক্লিয়াসের ভেতরে প্রবেশ করে। এরপর নিউক্লিওলাসে পৌঁছে রাইবোজোমাল প্রোটিনগুলি আগের থেকে সংশ্লেষিত হয়ে থাকা রাইবোজোমাল আরএনএর সাথে হাইড্রোজেন বন্ধনী বা আয়নিক বন্ধনীর মতো অসমযোজী বন্ধনী তৈরি করে রাইবোজোমের সাব ইউনিটগুলি গঠন করে। উৎপন্ন হওয়া এই সাব ইউনিটগুলি এরপর নিউক্লিয় পর্দার ছিদ্রপথে নিউক্লিয়াস থেকে নির্গত হয়ে সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে, অথবা নিউক্লিয়াসেরই বাইরের পর্দায় বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাইরের আবরণী পর্দায় যুক্ত হয়ে অবস্থান করে। মনে রাখতে হবে রাইবোজোমের গঠনে রাইবোজোমাল প্রোটিনের তুলনায় রাইবোজোমাল আরএনএ কিছুটা বেশি পরিমাণে উপস্থিত থাকে। আর রাইবোজোমাল আরএনএগুলি যেহেতু ঋণাত্মক তড়িৎধর্মী বা নেগেটিভলি চার্জড হয়, তাই রাইবোজোমও সামগ্রিকভাবে ঋণাত্মক তড়িৎধর্মী হয়, কারণ রাইবোজোমে উপস্থিত কম পরিমাণ রাইবোজোমাল প্রোটিনের ধনাত্মক তড়িতাধান বেশি পরিমাণ রাইবোজোমাল আরএনএর ঋণাত্মক তড়িতাধানকে প্রশমিত করতে পারে না। যাই হোক, রাইবোজোমের এই সাব ইউনিটগুলি নিজেরা ঋণাত্মক তড়িৎধর্মী হওয়ায় খুব সহজেই এরা ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে। বিশেষত ম্যাগনেসিয়াম আয়নের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা এদের খুব বেশি থাকে। লক্ষ্য করে দেখবেন আমি অন্তত দুইবার এর মধ্যেই রাইবোজোমের সাব ইউনিটগুলির কথা বলে ফেলেছি। চলুন দেখি রাইবোজোমের এই সাব ইউনিটগুলি আবার কি। দেখুন, রাইবোজোম নিয়ে একটা বিষয় পরিষ্কার করে প্রথমেই বলে নেওয়া উচিত। রাইবোজোম কিন্তু কোনো স্থায়ী কোষীয় অঙ্গাণু নয়। রাইবোজোম অস্থায়ী একটি অবস্থা মাত্র। আসলে প্রতিটি রাইবোজোম দুটি পৃথক উপ একক বা সাব ইউনিট নিয়ে গঠিত হয়, যারা বেশিরভাগ সময় কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে। শুধুমাত্র কোষে যখন প্রোটিন সংশ্লেষের প্রয়োজন হয় তখনই এই সাব ইউনিটগুলি একসঙ্গে যুক্ত হয় এবং রাইবোজোম নামে অস্থায়ী গঠনটি সৃষ্টি করে। আগেই বলেছি রাইবোজোম নিজের ঋণাত্মক তড়িৎধর্মী হওয়ায় খুব সহজেই ধনাত্মক তড়িৎধর্মী আয়ন ম্যাগনেসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে। দেখা গেছে কোষীয় তরলে ম্যাগনেসিয়াম আয়নের ঘনত্বের উপর রাইবোজোমের সাব ইউনিট দুটির একসঙ্গে থাকা বা বিচ্ছিন্ন হয়ে যাওয়া নির্ভর করে। কোষীয় তরলে ম্যাগনেসিয়াম আয়নের ঘনত্ব একটি নির্দিষ্ট মাত্রার কম হয়ে গেলে রাইবোজোমের সাব ইউনিট দুটি পরস্পর থেকে পৃথক হয়ে যায়। আবার ম্যাগনেসিয়াম আয়নের ঘনত্ব ওই নির্দিষ্ট মাত্রারই বেশি হলে তবে সাব ইউনিট দুটি পরস্পর যুক্ত হয়ে গিয়ে রাইবোজোম গঠন করে। রাইবোজোমের দুটি সাব ইউনিট যুক্ত হয়ে একত্রিতভাবে যে গঠনটি তৈরি করে তাকে আমরা ডাইমার অবস্থা বলি। পৃথক অবস্থার দুটি সাব ইউনিট অথবা একত্রিত অবস্থার রাইবোজোম
আসলে এরা খুবই ক্ষুদ্র আকারের হয়। কোষের এই কণিকা সদৃশ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র অঙ্গাণুগুলিকে একটি বিশেষ ধরনের একক সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট বা অধঃক্ষেপণ গুণাঙ্কের সাহায্যে পরিমাপ করা হয়। সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট বোঝাতে পদ্ধতিটির আবিষ্কর্তা বিজ্ঞানী থিওডর স্ভেদবার্গের নামের ইংরেজি বানানের অধ্যাক্ষর এস ব্যবহার করা হয়। অনেকে আবার একে স্ভেদবার্গের এককও বলে থাকেন। যাই হোক, স্ভেদবার্গের একক বা এস এর মান নির্ণয়ের পদ্ধতিটি ঠিক কেমন? বিশেষ ধরনের তৈরি টেস্ট টিউবে একটি নির্দিষ্ট উষ্ণতার জল ও যে পদার্থ কণিকাগুলিকে পরিমাপ করতে হবে সেগুলিকে একসাথে নিয়ে সেন্ট্রিফিউজ যন্ত্রে টেস্ট টিউবটিকে দ্রুত বেগে ঘুরিয়ে নিতে হয়। এর ফলে টেস্ট টিউবে জলের মধ্যে ভাসমান অবস্থায় থাকা পদার্থ কণিকাগুলি তাদের আকার, আকৃতি ও আণবিক ওজন অনুযায়ী বিভিন্ন গতিতে টেস্ট টিউবের তলায় অধঃক্ষিপ্ত হতে থাকে। পদার্থ কণাগুলির অধঃক্ষিপ্ত হওয়ার যে গতি ও যে ত্বরণে পদার্থ কণাগুলি অধঃক্ষিপ্ত হলো তার অনুপাতই হলো এই এস। মনে রাখতে হবে, এস এর মান যত বেশি হবে পদার্থ কণিকাটিও তত দ্রুত টেস্ট টিউবের নিচে অধঃক্ষিপ্ত হবে। অর্থাৎ 30s, 50s, 70s এর মধ্যে 70s কণিকাগুলি অনেক বেশি দ্রুত অধঃক্ষিপ্ত হবে 50s ও 30s এর তুলনায়। আমরা আগেও একবার বলেছি যে প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক বা মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের মতো কোষীয় অঙ্গাণু, এই যে বিভিন্ন জায়গায় থাকা বিভিন্ন রকম রাইবোজোম, এরা আকারে, আকৃতিতে, আণবিক ওজনে যেমন একে অপরের থেকে আলাদা হয়, তার সাথে সাথে এই বিভিন্ন রকম রাইবোজোমগুলি গঠন করতে যে রাইবোজোমাল প্রোটিন ও রাইবোজোমাল আরএনএগুলি প্রয়োজন হয় তাদের প্রকৃতি ও পরিমাণের মধ্যেও পার্থক্য লক্ষ্য করা যায়। স্ভেদবার্গ ইউনিট দিয়ে পরিমাপনের এই পদ্ধতি অনুযায়ী বিভিন্ন রাইবোজোমে যে ধরনের পার্থক্যগুলি লক্ষ্য করা যায় চলুন একবার দেখে নেই। প্রথমেই প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষে থাকা রাইবোজোমগুলির অধঃক্ষেপণ গুণাঙ্ক হলো 70s। 70s গঠনকারী দুটি ইউনিটকে আলাদা করে পরিমাপ নিলে দেখা যায় যে ছোট সাব ইউনিটটির অধঃক্ষেপণ গুণাঙ্ক হয় 30s আর বড় সাব ইউনিটটির অধঃক্ষেপণ গুণাঙ্ক হয় 50s। এই 70s ধরনের রাইবোজোম গঠনে 66% আরআরএনএ ও 34% রাইবোজোমাল প্রোটিন উপস্থিত থাকে। 70s রাইবোজোমে 3 ধরনের আরআরএনএ থাকে, 16s, 23s ও 5s। 70s রাইবোজোমের ছোট সাব ইউনিট অর্থাৎ 30s সাব ইউনিটটি গঠিত হয় 16s আরআরএনএ দিয়ে, আর বড় সাব ইউনিট অর্থাৎ 50s সাব ইউনিটটি গঠিত হয় 23s ও 5s আরআরএনএ নিয়ে। আর 70s রাইবোজোম গঠনে এই 3 ধরনের রাইবোজোমাল আরএনএর সাথে রাইবোজোমাল প্রোটিন যুক্ত থাকে প্রায় 55টি। এদের মধ্যে 21টি রাইবোজোমাল প্রোটিন 30s সাব ইউনিট গঠনে অংশগ্রহণ করে আর 34টি রাইবোজোমাল প্রোটিন 50s সাব ইউনিট গঠনে অংশগ্রহণ করে। অপরদিকে ইউক্যারিওটিক কোষে যে রাইবোজোমগুলি থাকে সেগুলির অধঃক্ষেপণ গুণাঙ্ক হলো 80s। অর্থাৎ বলা যায় প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের রাইবোজোমগুলিকে একসাথে সেন্ট্রিফিউজ করালে ইউক্যারিওটিক 80s রাইবোজোমগুলি প্রোক্যারিওটিক 70s রাইবোজোমের তুলনায় বেশি তাড়াতাড়ি, বেশি দ্রুত অধঃক্ষিপ্ত হবে। যাই হোক, 80s রাইবোজোম গঠনকারী সাব ইউনিট দুটিকে আলাদাভাবে সেন্ট্রিফিউজ করালে তারা 60s ও 40s অধঃক্ষেপণ গুণাঙ্কে অধঃক্ষিপ্ত হয়। অর্থাৎ 80s রাইবোজোমের দুটি সাব ইউনিট হলো 60s ও 40s। এই ধরনের রাইবোজোমগুলিতে 4 ধরনের রাইবোজোমাল আরএনএ উপস্থিত থাকে। তাদের মধ্যে 18s রাইবোজোমাল আরএনএ ছোট সাব ইউনিট অর্থাৎ 40s সাব ইউনিটটি গঠন করে। অপরদিকে 28s, 5.8s ও 5s প্রকৃতির 3 রকমের রাইবোজোমাল আরএনএ মিলে বড় সাব ইউনিট অর্থাৎ 60s সাব ইউনিটটি গঠিত হয়। ইউক্যারিওটিক 80s রাইবোজোম গঠনে 77 থেকে 82 রকমের রাইবোজোমাল প্রোটিন অংশগ্রহণ করে। এই রাইবোজোমাল প্রোটিনগুলির মধ্যে ছোট সাব ইউনিট অর্থাৎ 40s সাব ইউনিটে প্রায় 32 থেকে 33 রকমের রাইবোজোমাল প্রোটিন অংশগ্রহণ করে, আর বড় সাব ইউনিট অর্থাৎ 60s সাব ইউনিট গঠনে 47 থেকে 49 রকমের রাইবোজোমাল প্রোটিন অংশগ্রহণ করে। ইউক্যারিওটিক কোষের কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে রাইবোজোমগুলি থাকে সেগুলির অধঃক্ষেপণ গুণাঙ্ক হয় 55s এবং এই মাইটোরাইবোজোমগুলি যে দুটি সাব ইউনিট নিয়ে গঠিত হয় তাদের অধঃক্ষেপণ গুণাঙ্ক হলো 28s ও 39s। এবার চলুন আমরা দেখে নেব রাইবোজোমের গঠন কেমন হয়। রাইবোজোমের গঠন সংক্রান্ত দুটি মডেল প্রচলিত আছে। একটি হলো কোয়াসি সিমেট্রিক্যাল মডেল, অপরটি হলো আসিমেট্রিক্যাল মডেল। আজকে আমরা বিজ্ঞানী জেমস এ লেক প্রদত্ত সর্বজন গ্রাহ্য মডেল প্রোক্যারিওটিক রাইবোজোমের আসিমেট্রিক্যাল মডেলটি নিয়ে আলোচনা করব। এই আসিমেট্রিক্যাল মডেল অনুযায়ী 70s রাইবোজোম অথবা এর দুটি সাব ইউনিট, এদের প্রত্যেকের গঠন সম্পূর্ণ অপ্রতিসম বা আসিমেট্রিক্যাল।
অর্থাৎ এদের গঠনে এমন কোনো তলই পাওয়া যাবে না যে তল বরাবর যদি আমরা এদের কেটে নিই তবে অবিকল একই রকম দেখতে এক বা একাধিক সমান ভাগ আমরা পেতে পারি। যাই হোক, আসিমেট্রিক্যাল মডেল অনুযায়ী ছোট সাব ইউনিটটিতে 3টি স্পষ্ট গঠন দেখতে পাওয়া যায়। ওপরের 1/3 গঠনকে আমরা মস্তক বা হেড বলতে পারি এবং হেডের পরবর্তী 2/3 গঠনকে আমরা পাদদেশ বা বডি বা বেস বলতে পারি। এই ছোট সাব ইউনিটটির হেড ও বডির সংযোগস্থলে বডির থেকে বেরিয়ে আসা তৃতীয় একটি গঠন দেখতে পাওয়া যায়, যাকে আমরা মঞ্চ বা প্ল্যাটফর্ম বলতে পারি। এই প্ল্যাটফর্ম গঠনটি হেড গঠনটি থেকে একটি গভীর খাঁজ বা ক্লেফট দিয়ে পৃথক অবস্থায় অবস্থান করে। অপরদিকে 70S রাইবোজোমের 50S বড় সাব ইউনিটটিতেও 3টি মূল গঠন লক্ষ্য করা যায়। একটি হলো মূল কেন্দ্রীয় স্ফীতি বা সেন্ট্রাল প্রোটুবেরেন্স। এই কেন্দ্রীয় স্ফীতির মাঝামাঝি অংশে আরও 2টি পার্শ্বীয় স্ফীতি দেখতে পাওয়া যায়। একটি হলো চূড়া বা রিজ, আরেকটি হলো বৃন্ত বা স্টক। এই চূড়া ও বৃন্ত কেন্দ্রীয় স্ফীতির সাথে 50 ডিগ্রি কোণ তৈরি করে অবস্থান করে। যাই হোক, প্রোটিন সংশ্লেষের সময় 30S ও 50S এই সাব ইউনিট দুটি একত্রিত হয়ে মূল রাইবোজোমের ডাইমার নামে যে অস্থায়ী গঠনটি সৃষ্টি করে সেটিও দেখতে অপ্রতিসম হয়। রাইবোজোমের ডাইমার গঠনে 30S সাব ইউনিটের মঞ্চ বা প্ল্যাটফর্ম নামক গঠনটি 50S সাব ইউনিটের সেন্ট্রাল প্রোটুবারেন্সের যেদিকে বৃন্ত ও চূড়া থাকে সেই দিকে মুখ করে অবস্থান করে। যাই হোক, আমরা জানলাম যে 30S ও 50S এই দুটি সাব ইউনিট সাময়িকভাবে যুক্ত হয়ে রাইবোজোমের অস্থায়ী এই ডাইমারটি গঠন করে। রাইবোজোমের এই অস্থায়ী ডাইমার গঠনে 4টি আরএনএ বাইন্ডিং সাইট থাকে। এদের মধ্যে একটি হলো এমআরএনএ বাইন্ডিং সাইট, যা 30S সাব ইউনিটে অবস্থান করে। বাকি 3টি হলো টিআরএনএ বাইন্ডিং সাইট। এই টিআরএনএ বাইন্ডিং সাইট 3টি থাকে বড় সাব ইউনিট অর্থাৎ 50S সাব ইউনিটে। রাইবোজোমের ডাইমার গঠনে থাকা এই 4টি আরএনএ বাইন্ডিং সাইট সম্পর্কে জানতে হলে আমাদের প্রোটিন সংশ্লেষ সম্পর্কেও সামান্য ধারণা থাকা প্রয়োজন। তাই চলুন প্রোটিন সংশ্লেষ সম্পর্কে আমরা সংক্ষেপে একটু আলোচনা করে এই সাইটগুলির অবস্থান এবং কাজ সম্পর্কে জানবার চেষ্টা করি। আমরা জানি প্রোটিন সংশ্লেষ বা ট্রান্সলেশন প্রক্রিয়াটি 3টি ধাপে সম্পন্ন হয়। 3টি ধাপ হলো ইনিশিয়েশন, ইলংগেশন ও টার্মিনেশন। আমরা এর মধ্যে জেনে গিয়েছি যে ডিএনএ ট্রান্সক্রিপশনের ফলে প্রোটিন সংশ্লেষের সংকেত বহনকারী যে ছাঁচ বা মেসেঞ্জার আরএনএটি তৈরি হয়েছিল সেটি ইউক্যারিওট কোষ হলে পরে নিউক্লিয়াস থেকে বাইরে বের হয়ে আসে। আর প্রোক্যারিওটদের ক্ষেত্রে যেহেতু নিউক্লিয়াসের কোনো প্রশ্নই আসে না, তো ডিএনএ থেকে তৈরি হওয়া সেই মেসেঞ্জার আরএনএটি সাইটোপ্লাজমেই থেকে যায়। যাই হোক, প্রোটিন সংশ্লেষের শুরুতেই সাইটোপ্লাজমে থাকা এই এমআরএনএটি রাইবোজোমের ছোট সাব ইউনিট অর্থাৎ 30S সাব ইউনিটের সাথে যুক্ত হয়। আমরা জানি 30S সাব ইউনিট গঠিত হয় 16S rRNA দিয়ে। এই 16S rRNA-গুলির 3' প্রান্তে এমআরএনএ বাইন্ডিং সাইট থাকে। আর ছাঁচ এমআরএনএটির যেখানে ইনিশিয়েশন কোডন AUG থাকে, তার আগে 5' প্রান্তের দিকে এমন কিছু নিউক্লিওটাইডের সজ্জাক্রম থাকে যা কোনো অ্যামাইনো অ্যাসিডেরই সংকেত বহন করে না। এমআরএনএতে ইনিশিয়েশন কোডনের ঠিক আগের এই আনট্রান্সলেটেড রিজিয়নের মধ্যেই কোথাও এমআরএনএর রাইবোজোম বাইন্ডিং সাইট থাকে। প্রোক্যারিওটদের মধ্যে দেখা গেছে AGG এই ধরনের বিশেষ ধরনের নিউক্লিওটাইড বিন্যাস ওই আনট্রান্সলেটেড রিজিয়নের মধ্যে দেখা যায়, যাকে আমরা সাইন-দালগার্নো সিকোয়েন্স বলি। এই সাইন-দালগার্নো সিকোয়েন্সই হলো এমআরএনএর রাইবোজোম বাইন্ডিং সাইট বা RBS। তাহলে আমরা বলতেই পারি প্রোটিন সংশ্লেষের ইনিশিয়েশন পর্যায়ে শুরুতে সাইটোপ্লাজমের মধ্যে থাকা এমআরএনএটির রাইবোজোম বাইন্ডিং সাইট ও 30S সাব ইউনিটের এমআরএনএ বাইন্ডিং সাইট পরস্পর যুক্ত হয়ে 30S এমআরএনএ কমপ্লেক্স তৈরি করে। 30S সাব ইউনিটের সাথে এমআরএনএর যুক্ত হওয়ার এই প্রক্রিয়ায় ইনিশিয়েশন ফ্যাক্টর নামে কিছু প্রোটিনের সাহায্যও প্রয়োজন হয়। উৎপন্ন হওয়া এই 30S এমআরএনএ কমপ্লেক্সটিতে ছাঁচ এমআরএনএটির পেন্টোজ শর্করা ও ফসফেট পুরোপুরি মিশে গেলেও 6টি নিউক্লিওটাইড কিন্তু মুক্ত অবস্থাতেই থেকে যায়। এমআরএনএর মুক্ত অবস্থায় থাকা এই 6টি নিউক্লিওটাইড আর রাইবোজোমের টিআরএনএ বাইন্ডিং সাইটগুলি নিয়ে আমরা আবার আলোচনায় ফিরে আসব, কিন্তু তার আগে প্রোটিন সংশ্লেষে টিআরএনএর ভূমিকা বা ট্রান্সফার আরএনএগুলির ভূমিকা সম্পর্কে একটু বিশদে জেনে নেব। আমরা জানি একতন্ত্রী হলেও কোনো রাইবোজোমই ঠিক সোজা সুতোর মতন দেখতে হয় না, বরং প্রত্যেক ধরনের রাইবোজোমেরই পেঁচানো এক ধরনের নিজস্ব রূপ থাকে।
ট্রান্সফার আরএনএগুলিও এর ব্যতিক্রম নয়। দেখা যায় প্রতিটি ট্রান্সফার আরএনএর ঠিক মাঝামাঝি অংশে 3টি নিউক্লিওটাইড মুক্ত অবস্থায় থেকে যায়। টিআরএনএর এই মুক্ত নিউক্লিওটাইডগুলিকে আমরা অ্যান্টিকোডন বলে থাকি। আবার মনে করে দেখুন, ভিডিওর শুরুতে একবার বলেছিলাম যে টিআরএনএ সাইটোপ্লাজম থেকে রাইবোজোমে প্রোটিন সংশ্লেষের জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডগুলি বহন করে আনে। এবার চলুন সহজ করে দেখি কিভাবে আনে। হয় কি, সাইটোপ্লাজমে প্রতিটি টিআরএনএ তাদের 3' প্রান্তে একটি করে অ্যামাইনো অ্যাসিডকে আবদ্ধ করে অবস্থান করে। এর জন্য প্রয়োজনীয় শক্তি জিটিপির হাইড্রোলাইসিস থেকে আসে। অ্যামাইনো অ্যাসিডযুক্ত এই টিআরএনএগুলিকে আমরা অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ বা চার্জড টিআরএনএ বলি। তাহলে আমরা বলতেই পারি যে প্রতিটি টিআরএনএর ওপরের দিকে 3' প্রান্তে একটি অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকে এবং নিচের দিকে থাকে 3টি মুক্ত নিউক্লিওটাইড বা অ্যান্টিকোডন। যাই হোক, সাইটোপ্লাজম থেকে এই চার্জড টিআরএনএগুলি একের পর এক অ্যামাইনো অ্যাসিডকে বহন করে রাইবোজোমে নিয়ে আসতে থাকে। রাইবোজোম তখন তার বিশেষ ধরনের অনুঘটকীয় ক্ষমতায় টিআরএনএ বাহিত ওই অ্যামাইনো অ্যাসিডগুলিকে পুঁতির মালা গাঁথার মতো একটির সাথে অপরটিকে যুক্ত করে নতুন একটি প্রোটিন অণু সৃষ্টি করে। এই কথা আমরা আগেও একবার বলেছি। এখন প্রশ্ন হলো, কোন টিআরএনএ কোন অ্যামাইনো অ্যাসিডকে বহন করে আনবে, অথবা যে প্রোটিনটি সংশ্লেষিত হতে যাচ্ছে তাতে কোন অ্যামাইনো অ্যাসিডের পর কোন অ্যামাইনো অ্যাসিড আসবে, সেটা কিভাবে নিয়ন্ত্রিত হয়? আমরা জানি ডিএনএর এই ছাঁচ বা এমআরএনএ দ্বারাই সেটি নিয়ন্ত্রিত হবে। আর আমাদের আলোচনায় এই এমআরএনএটি এখন রাইবোজোমের ছোট সাব ইউনিট 30S এর সঙ্গে যুক্ত অবস্থায় এমআরএনএ 30S কমপ্লেক্স গঠন করে অবস্থান করছে, যেখানে এমআরএনএর 6টি নিউক্লিওটাইড মুক্ত অবস্থায় রয়ে গেছে। এই পর্যন্ত আমরা জেনে আছি। আমাদের হয়তো জানা আছে যে মেসেঞ্জার আরএনএতে পরপর অবস্থিত 3টি নাইট্রোজেন বেসের সজ্জাক্রম যে কোনো একটি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে। এমআরএনএতে পাশাপাশি অবস্থিত 3টি নিউক্লিওটাইডের সজ্জাক্রম যা কোনো একটি অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, তাদের একসাথে আমরা কোডন বলে থাকি। আমরা জানি টিআরএনএর মাঝামাঝি অংশেও 3টি মুক্ত নিউক্লিওটাইড থাকে, যাদের আমরা অ্যান্টিকোডন কিছুক্ষণ আগেই বলেছি। এবার দেখুন কিভাবে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে ধরে রাইবোজোমে আনে। এমআরএনএতে অবস্থিত কোনো কোডনের ঠিক পরিপূরক অ্যান্টিকোডন থাকবে যে টিআরএনএতে, শুধুমাত্র সেই টিআরএনএটি তার মাথায় নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে বহন করে নিয়ে এসে ওই কোডনের সাথে যুক্ত হতে পারবে। অর্থাৎ বলা যায় 30S এমআরএনএ কমপ্লেক্সে মুক্ত অবস্থায় থাকা এমআরএনএর ওই 6টি নিউক্লিওটাইড বা 2টি কোডনই নিয়ন্ত্রণ করবে কোন চার্জড টিআরএনএটি কোন অ্যামাইনো অ্যাসিডকে বহন করে রাইবোজোমে নিয়ে আসবে। যাই হোক, ঠিক এইভাবে এমআরএনএতে থাকা প্রতিটি কোডনের সংকেত অনুযায়ী একটি একটি করে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ দ্বারা বাহিত হয়ে রাইবোজোমে আসতে থাকে। দেখা গেছে যে প্রোটিন সংশ্লেষণের সময় এমআরএনএতে থাকা প্রথম কোডনটি সবসময় AUG হয়। AUGকে তাই ইনিশিয়েশন কোডন বলা হয়। আমরা হয়তো এও জানি যে AUG কোডন দিয়ে মিথিওনাইন অ্যামাইনো অ্যাসিডকে বোঝানো হয়। সেই অনুযায়ী যে চার্জড টিআরএনএতে AUGর পরিপূরক অ্যান্টিকোডন UAC থাকবে, সেই টিআরএনএটি তার 3' প্রান্তে মিথিওনাইন নামে অ্যামাইনো অ্যাসিডকে আবদ্ধ করে এমআরএনএ 30S কমপ্লেক্সের ইনিশিয়েশন কোডন AUGর উপর এসে স্থাপিত হবে। কমপ্লেক্সটির সাথে প্রথম অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ বা চার্জড টিআরএনএটি যুক্ত হবার সাথে সাথেই 50S সাব ইউনিটটি দ্রুত সাইটোপ্লাজম থেকে এসে এমআরএনএ 30S কমপ্লেক্সের সাথে জুড়ে যায়। 50S সাব ইউনিট যুক্ত হবার সঙ্গে সঙ্গে ইনিশিয়েশন ফ্যাক্টরগুলিও কমপ্লেক্স থেকে মুক্ত হয়ে যায়। তো এতক্ষণ সাইটোপ্লাজমে পৃথক পৃথকভাবে অবস্থান করা রাইবোজোমের সাব ইউনিট দুটি এইভাবে পরস্পর যুক্ত হয় ও ডাইমার গঠন করে। রাইবোজোম ডাইমারের সাব ইউনিট দুটির মাঝে এমআরএনএটি কিন্তু তখনও যুক্ত অবস্থাতেই থেকে যায়। রাইবোজোমের অন্য যে 3টি টিআরএনএ বাইন্ডিং সাইটের কথা আগে বলেছিলাম, ডাইমার গঠন সম্পূর্ণ হলে তবেই রাইবোজোমের মধ্যে ওই 3টি টিআরএনএ বাইন্ডিং সাইট তৈরি হয়। যদিও এই সাইট 3টি 50S সাব ইউনিটের মধ্যেই থাকে, এটুকু আমরা জানি। সাইটোপ্লাজম থেকে অ্যামাইনো অ্যাসিডকে বহন করে প্রতিটি টিআরএনএ রাইবোজোমে প্রবেশ করবার পর যেখানে তার নিজের অ্যান্টিকোডনের সাহায্যে এমআরএনএতে থাকা কোডনের সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করে, রাইবোজোমের সেই জায়গাটি হলো প্রথম টিআরএনএ বাইন্ডিং সাইট। এই সাইটটিকে আমরা অ্যামাইনো অ্যাসাইল সাইট বা অ্যাকসেপ্টর সাইট অথবা সংক্ষেপে এ সাইটও বলে থাকি। অর্থাৎ এটি একটি এমন সাইট
যেখানে অবস্থিত টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে বহন করে বাইরে থেকে এসে রাইবোজোমে প্রবেশ করে অবস্থান করে। এই এ সাইটের ঠিক পাশেই দ্বিতীয় ও তৃতীয় টিআরএনএ বাইন্ডিং সাইটগুলি অবস্থান করে। দ্বিতীয় সাইটটিকে আমরা পি সাইট বলি আর তৃতীয় সাইটটিকে বলি ই সাইট। পি সাইট ও ই সাইট বুঝতে গেলে আমাদের প্রোটিন সংশ্লেষের দ্বিতীয় ধাপ ইলংগেশন সম্পর্কে কিছুটা জানতে হবে। এমআরএনএর ইনিশিয়েশন কোডনে প্রথম চার্জড টিআরএনএটি যুক্ত হয়ে গেলে রাইবোজোমের পরবর্তী কাজ হবে এমআরএনএতে ইনিশিয়েশন কোডনের পরবর্তী যে কোডনগুলি আছে সেগুলির কাছে যাওয়া, যাতে করে সেই কোডনগুলির সংকেত অনুযায়ী একটি একটি করে টিআরএনএ একটি একটি করে অ্যামাইনো অ্যাসিডকে বহন করে রাইবোজোমে আনতে পারে। সেই জন্য সম্পূর্ণ রাইবোজোমটি জিটিপির শক্তি ও ইলংগেশন ফ্যাক্টর নামে কিছু প্রোটিনের সাহায্যে এমআরএনএর 3 প্রাইম প্রান্তের দিকে এগিয়ে যায়। একবারে 3টি করে নিউক্লিওটাইড, অর্থাৎ একবারে একটি করে কোডন, এইভাবে রাইবোজোমটি এমআরএনএ ধরে এগিয়ে যায়। রাইবোজোমের এমআরএনএ ধরে একটি করে কোডন এগিয়ে যাওয়ার ফলে এতক্ষণ এ সাইটে থাকা টিআরএনএটি রাইবোজোমের ভেতরেই নতুন একটা সাইটে চলে আসবে। এই নতুন সাইটটিকে পি সাইট বলা হয়। আর ফাঁকা হয়ে যাওয়া এ সাইটে নতুন একটি অ্যামাইনো অ্যাসিড সহ অন্য একটি চার্জড টিআরএনএ এসে বসবে। ঠিক এই অবস্থায় রাইবোজোমটি তার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজটি করে। কাজটি হলো পেপটাইড বন্ধনী তৈরি করে দুটি অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করে দেওয়া। আসুন দেখি রাইবোজোম কিভাবে কোন দুটি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ধনী তৈরি করছে। সদ্য এ সাইট থেকে পি সাইটে যে টিআরএনএটি এলো তার 3 প্রাইম প্রান্তে মিথিওনাইন নামে অ্যামাইনো অ্যাসিড যুক্ত ছিল আমরা জানি। আর ধরুন ফাঁকা হয়ে যাওয়া এ সাইটে নতুন যে টিআরএনএটি সাইটোপ্লাজম থেকে এসে বসেছে তার 3 প্রাইম প্রান্তে যুক্ত আছে সেরিন নামে আরেকটি অ্যামাইনো অ্যাসিড। এইবার 50S সাব ইউনিটে অবস্থিত উৎসেচক পেপটাইডিল ট্রান্সফেরাজ পি সাইট ও এ সাইটে আবদ্ধ ওই টিআরএনএ দুটির মাথায় যুক্ত মিথিওনাইন ও সেরিন নামে অ্যামাইনো অ্যাসিড দুটির মধ্যে পেপটাইড বন্ধনী তৈরি করে তাদের একটি শৃঙ্খলে আবদ্ধ করে। বিক্রিয়াটিকে আমরা পেপটাইডিল ট্রান্সফারও বলে থাকি। পেপটাইড বন্ধনী দ্বারা এই দুটো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবার সাথে সাথে সম্পূর্ণ রাইবোজোমটি আবার এমআরএনএর 3 প্রাইম প্রান্তের দিকে আরেক নিউক্লিওটাইড এগিয়ে যায়। ফলে এ সাইটে এতক্ষণ যে টিআরএনএটি ছিল সেটি ওই দুটি অ্যামাইনো অ্যাসিডের ছোট শৃঙ্খল সহ পি সাইডে চলে আসে। আর এতক্ষণ পি সাইডে থাকা টিআরএনএটি পি সাইড থেকে মুক্ত হয়ে রাইবোজোমের এমন একটা জায়গায় চলে আসে যেখান থেকে টিআরএনএটি আবার সাইটোপ্লাজমে ফিরে যেতে পারে। এবার চলুন বুঝে নেব পি সাইট ও ই সাইট আসলে কি। দেখুন, এখন আমরা বলতে পারি যে প্রোটিনটি এখানে সংশ্লেষিত হচ্ছে তার প্রথম দুটো অ্যামাইনো অ্যাসিড হলো মিথিওনাইন ও সেরিন। সংশ্লেষিত হতে যাওয়া প্রোটিনটির এই অসম্পূর্ণ অবস্থাটি বর্তমানে যুক্ত আছে পি সাইটে অবস্থানরত টিআরএনএটির মাথায় বা 3 প্রাইম প্রান্তে। যেহেতু পি সাইটে অবস্থানরত টিআরএনএটি সংশ্লেষিত হতে থাকা অসম্পূর্ণ প্রোটিনটি বহন করে, তাই পি সাইটটিকে আমরা পেপটাইডিল সাইটও বলে থাকি। অন্যদিকে লক্ষ্য করুন, পি সাইট থেকে সদ্য যে টিআরএনএটি মুক্ত হয়ে বেরিয়ে এলো সেটি এখন রাইবোজোমের 50S সাব ইউনিটের এমন এক জায়গায় অবস্থান করছে যেখান থেকে টিআরএনএটি সাইটোপ্লাজমে আবার ফিরে যেতে পারে। 50S সাব ইউনিটে মুক্ত টিআরএনএ অবস্থান করছে যে সাইটটিকে, সেই সাইটটিকে আমরা এক্সিট সাইট বা ই সাইট বলে থাকি। আমরা বলতে পারি যে একটির পর একটি চার্জড টিআরএনএ এমআরএনএর কোডন অনুযায়ী সাইটোপ্লাজম থেকে অ্যামাইনো অ্যাসিডগুলিকে আবদ্ধ করে এ সাইটে একের পর এক আসতে থাকবে এবং সেই অ্যামাইনো অ্যাসিডগুলি পরপর পেপটাইড বন্ধনী তৈরি করে যুক্ত হয়ে প্রোটিন সংশ্লেষণের বৃদ্ধি বা ইলংগেশন প্রক্রিয়াটি এইভাবেই চলতে থাকবে। উৎপাদিত হতে থাকা অসম্পূর্ণ প্রোটিনটি পি সাইটে অবস্থিত টিআরএনএর সঙ্গে যুক্ত থাকবে আর খালি হয়ে যাওয়া বা মুক্ত হয়ে যাওয়া টিআরএনএগুলি রাইবোজোমের ই সাইট দিয়ে বাইরে বেরিয়ে যাবে এবং এই চক্রাকার প্রক্রিয়াটির পুনরাবৃত্তি হতেই থাকবে, কারণ রাইবোজোমটি ধীরে ধীরে এমআরএনএর 3 প্রাইম প্রান্তের দিকে একটি একটি করে কোডন অগ্রসর হতে থাকবে। প্রক্রিয়াটি ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ পর্যন্ত না রাইবোজোমটি এমআরএনএর ওপর অবস্থিত কোডন ইউএএ, ইউজিএ অথবা ইউএজি এই 3টি কোডনের যে কোনো একটি কোডনের ওপরে গিয়ে স্থাপিত হয়।
যেহেতু এই 3টি কোডন কোনো অ্যামাইনো অ্যাসিডকেই কোড করে না, ফলে রাইবোজোমটি অগ্রসর হয়ে এমআরএনএর ওপর ইউএএ, ইউজিএ বা ইউএজি এই কোডনগুলির যে কোনো একটি কোডনের ওপর স্থাপিত হলে রাইবোজোমের এ সাইটে নতুন কোনো চার্জড টিআরএনএ এসে যুক্ত হয় না। তার পরিবর্তে এ সাইটে সাইটোপ্লাজম থেকে টার্মিনেশন ফ্যাক্টর নামে এক ধরনের প্রোটিন এসে যুক্ত হয়। টার্মিনেশন ফ্যাক্টর এ সাইটে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়াটি শেষ হয়ে যায়। নতুন যে প্রোটিনটি সংশ্লেষিত হলো সেটি পেপটাইডিল হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় পি সাইটে অবস্থান করা টিআরএনএর মাথা থেকে মুক্ত হয়। মুক্ত হওয়া টিআরএনএটি রাইবোজোমের ই সাইট দিয়ে বাইরে বেরিয়ে যায়। সদ্য উৎপাদিত ও মুক্তিপ্রাপ্ত এই প্রোটিন অণুটি রাইবোজোমের বড় সাব ইউনিট অর্থাৎ 50S সাব ইউনিটের ভেতরে অবস্থিত কোনো এক টানেল পথে রাইবোজোম থেকে বাইরে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে হয় সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকা প্রোটিন যেমন কোনো উৎসেচক হিসেবে অবস্থান করে বা কাজ করে, অথবা যদি রাইবোজোমটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণী পর্দায় যুক্ত থাকা অবস্থায় প্রোটিনটিকে সংশ্লেষিত করতে থাকে, তবে প্রোটিনটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণী পর্দা ভেদ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরের লুমেনে প্রবেশ করে। প্রোটিন সংশ্লেষ সম্পন্ন হয়ে গেলে রাইবোজোমের সাব ইউনিট দুটি পরস্পর থেকে পৃথক হয়ে যায়, অর্থাৎ রাইবোজোমের অস্থায়ী ডাইমার অবস্থার অবসান ঘটে। এমআরএনএটিও 30S সাব ইউনিটের এমআরএনএ বাইন্ডিং সাইট থেকে আলাদা হয়ে যায়। এরপর আলাদা হয়ে যাওয়া মেসেঞ্জার আরএনএটিও নিউক্লিয়েজ উৎসেচকের সাহায্যে ভেঙে যায়। নিউক্লিয়েজ উৎসেচক এমআরএনএর ফসফোডাইএস্টার বন্ধনীগুলি ভেঙে দেয়, ফলে এমআরএনএ অসংখ্য নিউক্লিওটাইড সৃষ্টি করে সাইটোপ্লাজমে মিশে যায়। রাইবোজোম থেকে মুক্ত হয়ে যাওয়া মাত্র এমআরএনএর এই পরিণতি থেকে আমরা বলতেই পারি যে যতক্ষণ পর্যন্ত এমআরএনএটি রাইবোজোমের সঙ্গে যুক্ত ছিল ততক্ষণ পর্যন্ত রাইবোজোমটি কোনো এক অজ্ঞাত প্রক্রিয়ায় এমআরএনএটিকে নিউক্লিয়াস উৎসেচকের ধ্বংসাত্মক ক্রিয়ার হাত থেকে রক্ষা করে যাচ্ছিল। আশা করি প্রোটিন সংশ্লেষে রাইবোজোমের প্রকৃত ভূমিকা কী সেই সম্পর্কে আমরা একটি ধারণা অর্জন করতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল স্টোরিজ ইন বায়োলজিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।